নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইউজিসি এনটিএ নেট পরীক্ষার বাংলা বিষয়ের ইউনিট 10 নিয়ে অনেকেই বিশদে আলোচনা করতে বলেছ। আজকে থেকে পরপর কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি গোটা ইউনিট 10-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যারিস্টটলের ট্র্যাজেডি তত্ত্ব। আমি ট্র্যাজেডি তত্ত্ব নিয়ে এই চ্যানেলে এর আগে তাত্ত্বিক দিক থেকে একটি বড় ভিডিও দিয়েছিলাম। আজকে আমি নেটের জন্য অ্যারিস্টটলের ট্র্যাজেডি তত্ত্ব থেকে অন্তত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর আলোচনা করছি। তাহলে দেরি না করে আমাদের আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে ইদানিং ইউজিসি নেট পরীক্ষায় যে ধরনের ক্রম অনুসারে সাজানোর প্রশ্ন আসছে সেটাকে উদ্ধার করার জন্য আমাদের প্রথমেই অ্যারিস্টটলের যে কাব্যতত্ত্ব বইটি তার সূচির অধ্যায়গুলির বিষয়কে পরপর লিখে মুখস্থ করতে হবে। তো আমি একবার ছাত্রছাত্রীদের সুবিধার্থে সূচিটি পড়ে দিচ্ছি। প্রথম অধ্যায় অনুকরণের মাধ্যম, দ্বিতীয় অধ্যায় অনুকরণের বিষয়, তৃতীয় অধ্যায় অনুকরণের পদ্ধতি, চতুর্থ অধ্যায় কাব্যের উদ্ভব ও বিকাশ, পঞ্চম অধ্যায় কমেডির উদ্ভব, এর মধ্যে রয়েছে মহাকাব্য ও ট্র্যাজেডি নিয়েও আলোচনা। ষষ্ঠ অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, সরঙ্গ শিল্প ট্র্যাজেডি, সরঙ্গের আপেক্ষিক গুরুত্ব। এবং এটা মনে রাখতে হবে ট্র্যাজেডির বিখ্যাত সংজ্ঞাটি অ্যারিস্টটল এই ষষ্ঠ অধ্যায়তেই প্রদান করছেন। সপ্তম অধ্যায় কাহিনীর গঠন, অষ্টম অধ্যায় কাহিনীর ঐক্য, নবম অধ্যায় ইতিহাস ও কাব্য, তার মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণীর কাহিনী, দশম অধ্যায় সরল ও জটিল কাহিনী, একাদশতম অধ্যায় বিপ্রতিপতা ও উদ্ঘাটন, এটাও খুব গুরুত্বপূর্ণ। একাদশতম অধ্যায় বিপ্রতিপতা এবং উদ্ঘাটন নিয়ে আলোচনা করা হচ্ছে। দ্বাদশ অধ্যায়ে এসে ট্র্যাজেডির বহিরঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ ভাষা, সঙ্গীত এবং দৃশ্য। ত্রয়োদশ অধ্যায়ে এটিও গুরুত্বপূর্ণ, ভাগ্যের পরিবর্তন নিয়ে আলোচনা করা হচ্ছে এবং তার সাপেক্ষে একটি আদর্শ কাহিনীর বৈশিষ্ট্য কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হচ্ছে। চতুর্দশতম অধ্যায় করুণা এবং ভয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। 15তম অধ্যায়ে এসে আমরা পাচ্ছি চরিত্র নিয়ে আলোচনা, তার মধ্যে রয়েছে অতিপ্রাকৃত, চরিত্র রচনার আদর্শ, 4টি মূল সূত্র চরিত্রের, এই সবগুলো। ষোড়শ অধ্যায়ে উদ্ঘাটনের শ্রেণীবিভাগ পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে একাদশতম অধ্যায় বিপ্রতিপতা এবং উদ্ঘাটন নিয়ে সাধারণ কথা বলা হয়েছে, কিন্তু ষোড়শ অধ্যায়ে এসে উদ্ঘাটনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হচ্ছে। 17তম অধ্যায়ে এসে প্রেরণা, তার মধ্যে কাহিনী এবং উপকাহিনী বলা হচ্ছে। 18তম অধ্যায়ে এসে গ্রন্থি বন্ধন এবং গ্রন্থি মোচন নিয়ে বলা হচ্ছে। এইখানেই 4 রকমের ট্র্যাজেডি নিয়ে আলোচনা করা হচ্ছে, ট্র্যাজেডির গঠন এবং কোরাস। আমাদের মনে রাখতে হবে যে এর আগে আমরা ষষ্ঠ অধ্যায়ে ট্র্যাজেডির বিখ্যাত সংজ্ঞা পাচ্ছি এবং সেখানে ট্র্যাজেডিকে সরঙ্গ শিল্প বলা হচ্ছে এবং ট্র্যাজেডির যে 6টি অঙ্গ, যাকে বহিরঙ্গ এবং অন্তরঙ্গ হিসাবে ভাগ করা হয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু 18তম অধ্যায়ে এসে বলা হচ্ছে 4 রকমের ট্র্যাজেডির কথা এবং কোরাসের কথা। 19তম অধ্যায়ে এসে রীতি এবং অভিপ্রায় নিয়ে কথা বলা হচ্ছে। 20তম অধ্যায়ে ভাষা বিচারের প্রাথমিক সূত্র নিয়ে বলা হচ্ছে। 21তম অধ্যায়ে এসে কবি ভাষা নিয়ে বলা হচ্ছে এবং এখানে বিশেষে লিঙ্গ নিয়েও আলোচনা করা হচ্ছে। 22তম অধ্যায়ে রচনা রীতি নিয়ে কথা বলা হচ্ছে। 23তম অধ্যায়ে মহাকাব্য এবং 24তম অধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে মহাকাব্য নিয়ে বিশদে আলোচনা করা হচ্ছে। শুধু তাই নয়, মহাকাব্য এবং ট্র্যাজেডির তুলনাত্মক যে আলোচনা, সেই তুলনামূলক আলোচনা এই 24তম অধ্যায়তেই করা হচ্ছে। এখানে রয়েছে মহাকাব্য ও ট্র্যাজেডির দৈর্ঘ্য, মহাকাব্যের ছন্দ, কবির ভূমিকা ইত্যাদি নানান বিষয়। 25তম অধ্যায়ে এসে কাব্যের সমালোচনা করা হচ্ছে। 26তম অধ্যায়ে এসে আবার মহাকাব্য এবং ট্র্যাজেডি নিয়ে কথা বলা হচ্ছে। তো এই যে 26টি অধ্যায় সূচিতে রইল, আমি সবাইকে অনুরোধ করব
যে এই ২৬টি অধ্যায়ের শিশির কুমার দাসের অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব বইটি থেকে তারা যেন প্রতিটা অধ্যায়ের একটা সারসংক্ষেপ তৈরি করে রাখে এবং সেটাকে পয়েন্ট ওয়াইজ লিখে রাখে যে প্রত্যেকটা অধ্যায় কি কি কথা বলা হয়েছে এবং পরপর। তাহলে এবং এই সূচিটিকে যদি মনে রাখা যায় মোটামুটি করে, অন্তত যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলোকে, তাহলে কোনো বিশেষ উক্তির যে ঘরানাটা, যে ধারাটা, সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ কোথাও ট্র্যাজেডির সংজ্ঞা বলা হচ্ছে, কোথাও চরিত্র বলা হচ্ছে, একটি করে উক্তি দিয়ে ক্রমানুসারে সাজাতে দিল, তাহলে কিন্তু আমরা পরপর করতে পারবো। তো এরপরে আমরা চলে যাচ্ছি বিশেষ কিছু প্রশ্নে। প্রথম প্রশ্ন, কোন বাঙালি কবি অ্যারিস্টটলকে উরূপাখণ্ডের অলঙ্কার শাস্ত্র গুরু বলে অভিহিত করেছেন? কোন বাঙালি কবি অ্যারিস্টটলকে উরূপাখণ্ডের অলঙ্কার শাস্ত্র গুরু বলে অভিহিত করেছেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। দ্বিতীয় প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের কোন অধ্যায়ের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন? এই উত্তরটা আমরা আন্দাজ করতে পারি যেখানে মহাকাব্য নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ২৪তম অধ্যায়, চতুর্বিংশ অধ্যায়। এরপর কোন বিখ্যাত সমালোচক অ্যারিস্টটলের পোয়েটিক্সের সঙ্গে পাণিনির সূত্রের তুলনা করেছেন? কোন বিখ্যাত সমালোচক অ্যারিস্টটলের পোয়েটিক্সের সঙ্গে পাণিনির সূত্রের তুলনা করেছেন? উত্তর, মার্গলিউথ। মার্গলিউথ। কোন বিখ্যাত অধ্যাপক ২৬তম অধ্যায়, যেখানে মহাকাব্য এবং ট্র্যাজেডির ছন্দ নিয়ে কথা বলা হয়েছে, সেখানে বেশ কিছু অংশকে বলেছেন যেন শর্ট হ্যান্ডে লেখা? কোন বিখ্যাত অধ্যাপক ২৬তম অধ্যায়ে, যেখানে মহাকাব্য এবং ট্র্যাজেডির ছন্দ নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানকার কিছু অংশকে বলেছেন যেন শর্ট হ্যান্ডে লেখা? উত্তর, অধ্যাপক এলস। উত্তর, অধ্যাপক এলস। এরপর আমি ক্রমানুসারে সাজানোর কথা মাথায় রেখে কাব্যতত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ অনুবাদকে ক্রমানুসারে, কালানুক্রমানুসারে সাজিয়ে দিচ্ছি, প্রাচীনতম থেকে নবীনতম এই অর্ডারে, এবং ভাষাটিও বলে দিচ্ছি। এটাকে চার্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা তৈরি করলে সুবিধা হবে। প্রাচীনতম অনুবাদ যেটি, সিরিয়াক অনুবাদ, ৮ম শতাব্দীতে রচিত, রচয়িতার নাম পাওয়া যায় না, এটি আমরা দু জায়গায় পাচ্ছি, তার কিছুটা অংশ পাওয়া যাচ্ছে বিখ্যাত সমালোচক, যার কথা একটু আগে বললাম, পাণিনি সূত্রের সঙ্গে তুলনা করেছেন, অধ্যাপক মার্গলিউথ, তাঁর সম্পাদিত বইতে। দ্বিতীয় প্রাচীনতম অনুবাদ, ভাষা আরবি, অনুবাদক আবুল বশার মত্তা, সময়কাল একাদশ শতক, এবং এই অনুবাদটি মূলত করা হয়েছে ওই ৮ম শতাব্দীর সিরিয়াক অনুবাদ থেকে। তৃতীয়, ল্যাটিন অনুবাদ, জর্জ ভাল্লোর অনুদিত, প্রকাশকাল ১৪৯৮ খ্রিস্টাব্দ। এরপর মূল গ্রিক সংস্করণ, অনুবাদ নয়, মূল গ্রিক সংস্করণ ১৫০৮ খ্রিস্টাব্দ। এরপর কয়েকটি ইংরাজি অনুবাদের কথা বলি পরপর। হেনরি জেমস পাই অনুবাদক, ১৭৮৮। টমাস টআইনিং অনুবাদক, ১৭৮৯, অর্থাৎ জেমস পাইয়ের ঠিক পরের বছর। জেমস মুর
অনুবাদক 1794। এগুলো সব ইংরাজি অনুবাদের কথা বলছি। টমাস টেলার অনুবাদক 1811। স্যামুয়েল বুচার, এই অনুবাদটি অন্যতম বিখ্যাত অনুবাদ, সঠিক অনুবাদ অর্থাৎ টিকাভাষ্য সমেত, প্রকাশকাল 1895। এরপর যে বিখ্যাত কয়েকটি অনুবাদ, আঠেরোশো 65 ভাহলেন এবং বিখ্যাততম অনুবাদ সম্ভবত কাব্যতত্ত্বের 1909 বাইওয়াটার। শেষমেশ র্যাডলফ ক্যাসেল সম্পাদিত অনুবাদ 1965, প্রকাশস্থান অক্সফোর্ড। তাহলে এই যে অনুবাদের যে পরপর লিস্ট দেয়া হলো, এটাকে আশা করি একটু ভালোভাবে ছকের মাধ্যমে তৈরি করলে বেশি ভালো মনে থাকবে। এর পরের প্রশ্নগুলো তথ্যের আকারে পরপর বলছি। অ্যারিস্টটল কত সালে কত বছর বয়সে প্লেটোর একাডেমিতে যোগ দিয়েছিলেন? উত্তর 16 বছর বয়সে 366 খ্রিস্টপূর্বাব্দে। প্লেটোর মৃত্যু কত সালে হয়েছিল? উত্তর 347 খ্রিস্টপূর্বাব্দ। 347 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে পরের প্রশ্নটা এখান থেকেই তৈরি করা যায় যে অ্যারিস্টটল কতদিন প্লেটোর একাডেমিতে ছিলেন? দুটোকে বিয়োগ করলেই পাওয়া যাবে 19 বছর। আদর্শ রাষ্ট্রে কবিদের স্থান হবে কিনা এই প্রশ্ন প্লেটো তার বিখ্যাত পলিতেইয়া গ্রন্থের কোন অধ্যায়ে রেখেছেন? উত্তর 3য় অধ্যায়। আর এই প্রশ্নের উত্তর দিয়েছেন কোন অধ্যায়ে? উত্তর 10ম অধ্যায়। আদর্শ রাষ্ট্রে কবিদের স্থান হবে কিনা এই প্রশ্ন অ্যারিস্টটলের জন্মের অন্তত কত বছর আগে প্লেটো উত্থাপন করেছিলেন? উত্তর অন্তত 25 বছর আগে। প্লেটোর মৃত্যুর পরে অ্যারিস্টটল এথেন্স ছেড়ে কোথায় চলে যান? উত্তর প্রথমে যান আসসুসে, সেখান থেকে লেসবসে, তারপরে ম্যাসিডোনিয়ায় আলেকজান্ডারের গৃহশিক্ষক রূপে। অ্যারিস্টটলের যাওয়া কোন স্থানের সঙ্গে বিশ্বের অন্যতম প্রাচীন লিরিক কবি, মহিলা কবি সাফোর স্মৃতি সংযুক্ত? উত্তর লেসবস দ্বীপ। আলেকজান্ডারের জন্য অ্যারিস্টটল যে কবিদের বিষয়ে নামক অধুনা লুপ্ত গ্রন্থটি লিখেছিলেন বলে মনে করা হয়, সেই বইটিকে অ্যারিস্টটলের প্রিয় ছাত্র আলেকজান্ডারের জন্য রচিত বলে কোন সমালোচক মনে করেছেন? উত্তর রোস্তাগ্নি। উত্তর রোস্তাগ্নি। এরপর বিশ্বের প্রাচীনতম ট্র্যাজেডি রচয়িতা হিসাবে কাকে মনে করা হয়? উত্তর আয়সখুলস। অ্যারিস্টটল পুনরায় এথেন্সে ফিরে এসে একাডেমি শুরু করেন কোথায়? উত্তর 335 খ্রিস্টপূর্বাব্দে তিনি এথেন্সে ফিরে আসেন, যখন তার বয়স 49
এবং তিনি যেখানে তার একাডেমি শুরু করেন সেটি ছিল একটি বাগানের ধারে, যেই বাগানটি দেবতা অ্যাপোল্লো লুকেইওসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল। তাহলে অ্যারিস্টটলের একাডেমির স্থান কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল? উত্তর অ্যাপোল্লো লুকেইওস। অ্যাপোল্লো লুকেইওস। প্লেটোর যখন মৃত্যু হয় তখন অ্যারিস্টটলের কত বছর বয়স? উত্তর 37 বছর বয়স। অ্যারিস্টটল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, অ্যারিস্টটল কোন নাটক প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা প্রস্তুত করেছিলেন? অ্যারিস্টটল কোন নাটক প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা প্রস্তুত করেছিলেন? উত্তর দিওনুসিয়া। দিওনুসিয়া। অ্যারিস্টটলের কাব্যতত্ত্বে কোন কোন কবি এবং ট্র্যাজেডিকারের উল্লেখ রয়েছে? মূলত 4 জন: হোমার, আয়াসখুলস বা অ্যাসকাইলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস। এর মধ্যে তিনি শ্রেষ্ঠ ট্র্যাজেডি রচয়িতার সম্মান দিচ্ছেন ইউরিপিডিসকে। কোন ট্র্যাজেডিকার তাঁর যৌবনে এথেন্স এবং স্পার্টার যুদ্ধ দেখেছেন এবং সেই যুদ্ধে এথেন্সের জয় সেই কবিকে উল্লসিত করেনি, বরঞ্চ যুদ্ধের যে ট্র্যাজিক হাহাকার, মানুষের মৃত্যু, সেটাই তাকে অধিক ব্যথিত করেছে? কোন ট্র্যাজেডিকার? উত্তর ইউরিপিডিস। কাব্যতত্ত্বের বেশ কিছু অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে ম্যাচিং বা সঠিক সজ্জাক্রমের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের কোনো নির্দিষ্ট সাজেশান হয় না, যে কোনো অংশ নিয়ে আসতে পারে। তাও আমি 2-1টি জায়গা বিশেষভাবে পড়ার জন্য বলছি, যেগুলো অন্তত বিখ্যাত উক্তি। যেমন, কবিরা হয় ভাববাদী না হলে ভাবন্মাদ, প্রথম শ্রেণীর কবিরা ভাবগ্রাহী, দ্বিতীয় শ্রেণীর কবিরা অনুপ্রাণিত। কোথায় অ্যারিস্টটল এই উক্তি করছেন? কাব্যতত্ত্বের কোন অধ্যায়? উত্তর সপ্তদশ পরিচ্ছেদে। আবার বলছি, প্রথম শ্রেণীর কবিরা ভাবগ্রাহী, দ্বিতীয় শ্রেণীর কবিরা অনুপ্রাণিত। কাব্যতত্ত্বের কোন পরিচ্ছেদে অ্যারিস্টটল এই উক্তি করছেন? উত্তর 17তম বা সপ্তদশ পরিচ্ছেদে। এরপর ট্র্যাজেডির বিখ্যাত সংজ্ঞাটি অ্যারিস্টটল কোন অধ্যায় দিচ্ছেন? উত্তর 6ষ্ঠ অধ্যায়। ট্র্যাজেডিতে নানান রকম আনন্দের সন্ধান আমরা করি না, করি শুধু সেই বিশেষ আনন্দের যা বিশেষভাবে ট্র্যাজেডির আনন্দ। ট্র্যাজেডির কবির লক্ষ্য হলো অনুকরণের সাহায্যে সেই আনন্দ সৃষ্টি করা যা ভয় ও করুণার থেকে জন্ম নেয়। এই উক্তি অ্যারিস্টটল কোথায় করছেন? আমরা আগেই বলেছি যে যদি আমরা প্রত্যেকটা অধ্যায়ের সারসংক্ষেপ বা মূল বক্তব্যগুলোকে মনে রাখতে পারি তাহলে আমরা আন্দাজ করতে পারব। তো করুণা এবং ভয় নিয়ে বলা হচ্ছে 14তম অধ্যায়, সুতরাং এখানে করুণা এবং ভয়ের বিষয়টি রয়েছে বলে আমরা অনুমান করতে পারি যে এই উক্তিটি 14দশ অধ্যায় করা হয়েছে। এরকম আরও একাধিক বিষয় নিয়ে এই অধ্যায়ের সংখ্যা দিয়ে উক্তিগুলোকে পাশে দিয়ে সাজানোর প্রশ্ন আসতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে
এইটার কোনো নির্দিষ্ট ছক হয় না, সে কথা সত্যি, কিন্তু আমরা যদি শিশির কুমার দাসের কাব্যতত্ত্ব বইটাকে খুব ভালো করে পড়ি এবং প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত সারকে, যেটা বললাম যে পরপর পয়েন্ট করে যদি লিখে রাখি, তাহলে হয়তো আমরা বেশ কিছু প্রশ্ন পারতে পারি, যদি পারার কোনো সূত্র দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে তো পারা সম্ভব নয়। যেমন আরেকটি, রচনার প্রথম গুণই হলো স্পষ্টতা, কিন্তু বিশিষ্টতাহীনতা নয়। কোন অধ্যায়ে এই উক্তি করা হয়েছে? যদি আমরা সূচিপত্র মনে রাখি তাহলে 22তম অধ্যায়ে রচনা রীতি নিয়ে বলা হয়েছে, সুতরাং এটা 22তম অধ্যায়ের প্রশ্ন, বক্তব্য। এরপর চলে যাচ্ছি বেশ কিছু তথ্যের দিকে। কোন নাটকে মেরোপে তার সন্তানকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত হত্যা করেননি? উত্তর, ক্রেসফোন্তেস নাটক। এইরকমভাবে একাধিক নাটকের উদাহরণ অ্যারিস্টটলের কাব্যতত্ত্বে ছড়ানো ছিটানো আছে। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে যখন আমরা এই শিশির কুমার দাসের বইটা পড়ব, তখন যেখানে যেখানে এই নাটকগুলোর উল্লেখ পাব, নাটকের নাম, রচয়িতার নাম এবং এই নাটকগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্যকে আমরা আলাদা করে তৈরি করব, দরকার হলে ছকের মাধ্যমে তৈরি করব। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন প্রত্যাশা করতে পারি। প্রচুর ট্র্যাজেডির উদাহরণ দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আমরা আবার প্রশ্নে ফিরে যাই। কমেডি, আগেই বলেছি, নিম্নতর নরনারীর জীবনের অনুকরণ। এই উক্তি অ্যারিস্টটল কোথায় করছেন? 5ম অধ্যায়। কে প্রথম অভিনেতার সংখ্যা 1 থেকে 2-তে বাড়ালেন? অ্যারিস্টটলের মতে কে প্রথম অভিনেতার সংখ্যা 1 থেকে 2-তে বাড়ালেন? উত্তর, আয়েসখুলস বা ইস্কিলাস। আয়েসখুলস বা ইস্কিলাস। দ্বিতীয় প্রশ্ন, এর পরের প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডি এবং কমেডি ক্ষেত্রে কোনটা কোন গানের নান্দিমুখ থেকে উদ্ভূত হয়েছে? ট্র্যাজেডির জন্ম হচ্ছে দ্বিথুরাম গীতির নান্দিমুখ থেকে, আর কমেডির জন্ম হচ্ছে ফাল্লিক গীতির নান্দিমুখ থেকে। এই উক্তি অ্যারিস্টটল কোন অধ্যায় করছেন? 4র্থ অধ্যায় করছেন।